চট্টগ্রামে দুবাই থেকে আনা স্বর্ণের বার বৈধ করে নিচ্ছেন যাত্রীরা। নজরদারি বাড়ানোর ফল বলছে কাস্টমস। শুল্ক হার কমানোর দাবি জুয়েলারি সমিতির। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে অসংখ্য সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্য নোয়াখালী। অভিযোগ সাধারণ মানুষের। শুদ্ধি অভিযান চলছে, দাবি ক্ষমতাসীনদের। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ফ্রান্সের প্যারিস সহ ৮টি বড় শহরে কারফিউ শুরু। না মানলে জেল জরিমানা, প্রতিদিনই বাড়ছে রোগী। এবং বিসিবি প্রেসিডেন্টস কাপে আজ আবারও মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ ও নাজমুল একাদশ। নির্বাচকদের গুড বুকে থাকতে ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে সচেতন ক্রিকেটাররা। ভোরের সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মাত্র ৬ দিনে শুল্ক পরিশোধ করে ৫০ কেজি ওজনের ৩৮৭ পিস স্বর্ণের বার ছাড় করিয়ে নিয়েছেন যাত্রীরা, যার বাজার মূল্য ৪০ কোটি টাকার বেশি। মূলত দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বাড়াতেই শুল্ক দিয়ে স্বর্ণের বার ছাড় করার পরিমাণ দিন দিন বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কাস্টমস অফিসের সামনে দীর্ঘ লাইন ধরে দুবাই থেকে আনা স্বর্ণের বার বৈধ করে নিচ্ছেন যাত্রীরা। কেউ একটি কিংবা কেউ দুটি স্বর্ণের বার কাস্টমস কর্মকর্তার কাছে ঘোষণা দিয়ে বৈধ করছেন। এভাবে গত ৬ দিনে ৩৮৭ পিস স্বর্ণের বার বৈধ করার মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৭৮ লাখ টাকা। এর আগে কখনোই এত স্বর্ণের বার বৈধ করার নজির নেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এই ফ্লাইটটা যেদিন যেদিন থাকে সেদিন আমরা খুব তৎপর থাকি এবং এটার আমেজিং থেকে শুরু করে যাত্রী তল্লাশি প্লাস ঘোষণা সবকিছুই আমরা খুব ভালোভাবে এটা করছি, তদারকি করছি। অনুসন্ধানে বের হয়ে আসছে মূলত দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের BG148 ফ্লাইটের যাত্রীদের উপর নজরদারি বাড়াতে স্বর্ণ বৈধ করার হার বাড়ছে। গত ১ অক্টোবর এই ফ্লাইট থেকে ৮২ পিস স্বর্ণের বার উদ্ধারের পরের শিডিউলে ২৬ পিস স্বর্ণের বার বৈধ করা হয়। সবশেষ ১৫ অক্টোবর ১৬০ পিস অবৈধ জব্দ হওয়ার দিনে বৈধ হয়েছে আরও ১১৫ পিস স্বর্ণের বার। যাত্রীরা হয়তো মনে করতেছে যে তারা লুকায়িত অবস্থায় নিতে পারবে না, তখন তারা সরকারকে ট্যাক্স দিয়ে আপনার নিয়ে যাচ্ছে। যে কোনো যাত্রী ২,২০০ টাকা শুল্ক পরিশোধের মাধ্যমে একটি স্বর্ণের বার বৈধ করতে পারেন, আর একজন যাত্রী সর্বোচ্চ 2টি স্বর্ণের বার বৈধ করতে পারেন। এই অবস্থায় স্বর্ণ শিল্পের বিকাশে শুল্ক হার কমানোর দাবি জুয়েলারি সমিতির। বৈধভাবে স্বর্ণটা যদি চলে আসে, ওরা যদি ট্যাক্সটা একটু কমায়, সরকারের রেভিডেন্স বেড়ে যাবে, ট্যাক্স বেশি হবে, স্বর্ণ আনবে মানুষের। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গত ২ বছরে ৩০০ কেজির বেশি স্বর্ণের বার জব্দ হয়েছে। এসব ঘটনায় সবসময় ধরাছোঁয়ার বাইরে মূল চোরা কারবারিরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সমুদ্র উপকূলীয় জেলা নোয়াখালীর ৯ থানায় প্রায় ২০ লাখ মানুষের বসতি। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে জনপদটি এখন অসংখ্য সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। সমাজকর্মীরা বলছেন রাজনীতি ব্যবসায়ীদের কবলে। অন্যদিকে আওয়ামী লীগ নেতার দাবি শুদ্ধি অভিযানের। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলকে সাথে নিয়ে জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়াস সজলের রিপোর্ট। নোয়াখালীর জনপদে সরকার দলের বিভিন্ন নেতার সাথে রাজনৈতিক পরিচয়ে পোস্টার, ব্যানার, বিলবোর্ড আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলে ফুলে সন্ত্রাসীরা তাদের ক্ষমতার জানান দেওয়ার বিষয়টি চোখে পড়ার মতো। আর এ শক্তিতেই নোয়াখালীর শহর গ্রামগঞ্জে গড়ে উঠেছে ছোট বড় সন্ত্রাসী বাহিনী। এসব বাহিনীর টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারি, আধিপত্য নিয়ে আন্তঃকোন্দল হরহামেশা। সাধারণ মানুষকে প্রতিনিয়ত হতে হচ্ছে নির্যাতনের শিকার। বাদ যায় না দলের অনেক ত্যাগী নেতাকর্মীরাও। যারা এই সন্ত্রাসী করতেছে তারা নিজের স্বার্থে দলকে ব্যবহার করে, আর আমাদের কিছু নেতাকর্মী এদেরকে ব্যবহার করে। কে কোন দল থেকে আসছে, কার পরিচয় কি, তার ব্যাকগ্রাউন্ড কি, তার পিছনের হিস্ট্রি কি, এই হিস্ট্রিটা কেউ কখনো দেখতে চায় না। সবাই চায় যে আমার পাল্লা বাড়ি হোক। সাংস্কৃতিক আর সমাজকর্মীদের মতে এই বিষয়ে এখনই সংশ্লিষ্টদের ভেবে দেখা দরকার। দলের নেতৃত্বে যারা আছে তারা তাদের নিজস্ব একটা গ্রুপ তৈরি করতে চায়, আর সেই গ্রুপটা তৈরি করতে গেলেই তারা কি করে, বিএনপি থেকে, জামাত থেকে, অন্য দল থেকে কিছু লোককে বাগিয়ে এনে ওদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য, টেন্ডার এগুলো করায়। এই তরুণদের নিজেদের ঘরবাড়ির কোনো ঠিক নেই, একেবারেই একটা অতি দরিদ্র জীবনযাপন করা এই তরুণরা কিরকম ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। সুতরাং এই যে আমরা দানব তৈরি করার একটা
ব্যবস্থা তৈরি করেছি, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। জেলা আওয়ামী লীগের এই শীর্ষ নেতা মনে করেন এই অবস্থা থেকে উত্তরণে এখনই প্রয়োজন শুদ্ধি অভিযানের। পুরা জেলাতে এই ধরনের লোকরা আমাদের দলের মধ্যে ঢুকতেছে, আমাদের দলের সুযোগ সুবিধা নিচ্ছে, আমাদের দুর্নামের ভাগী আমরা হচ্ছি, আমাদের ত্যাগী নেতারা উপেক্ষিত হচ্ছে, এবং এদেরকে দমন করার জন্য অচিরেই আমাদের দলের মধ্যে একটা শুদ্ধি অভিযান শুরু হবে। নোয়াখালীর সর্বস্তরের মানুষ মনে করেন নির্বাচিত জনপ্রতিনিধি আর রাজনৈতিক নেতাদের সদিচ্ছাই পারে মানুষকে ভয়ভীতিহীন জীবনযাপনের স্বপ্ন দেখাতে। আতিয়া সজল, সময় সংবাদ, নোয়াখালী। খাদ্যের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা অর্জনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্য সংকটের পরিস্থিতি থেকে বাংলাদেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে উন্নীত করেছে আওয়ামী লীগ। গতকাল বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেমিনারে একথা বলেন তিনি। মহামারী করোনার মধ্যে সমন্বিত প্রচেষ্টায় ধান উঠেছে কৃষকের ঘরে। বন্যা দুর্যোগের মধ্যেও চাল উৎপাদন হয়েছে চাহিদা মাফিক। বৈশ্বিক সংকটে কৌশলে খাদ্য ঘাটতি এড়িয়েছে বাংলাদেশ। সরকারের প্রণোদনা আর মানুষের দৃঢ় মনোবলে এখনও প্রায় 17 কোটি মানুষের এই দেশে 3 বেলা খাবার জুটছে অন্তত বেশিরভাগ মানুষের। শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক এক সেমিনারে উঠে আসে এসব প্রসঙ্গ। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এই আন্তর্জাতিক আয়োজনে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, খাদ্য সংকট নিয়ে আওয়ামী লীগ দেশের শাসনভার গ্রহণ করলেও এখন খাদ্য উদ্বৃত্তের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা অর্জনের চেষ্টা চলছে। যখন সরকার গঠন করি 24 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ। 2001 সালে যখন আমাদের 5 বছর পূর্ণ করি তখন আমরা 26 লক্ষ মেট্রিক টন খাদ্য আমরা উদ্বৃত্ত রেখে যাই। খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা হয়, মানুষজন সুস্বাস্থ্যের অধিকারী হয়, সেটাই আমাদের লক্ষ্য। করোনায় কৃষি সহ সব খাতে প্রণোদনার কারণে সংকট ঘনীভূত হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাবার দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখা হবে। করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির, তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য তার প্রভাব না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি। প্রতিটি মানুষের ঘরে যেন খাবার পৌঁছায়, হত দরিদ্র যারা আমরা তাদের মাঝে বিনা পয়সায় খাবার দিয়ে যাচ্ছি এবং এটা আমরা অব্যাহত রাখবো সবসময়। দেশের মানুষের যে কোনো পরিস্থিতি মোকাবিলার সামর্থ্য রয়েছে বলেও আন্তর্জাতিক সেমিনারে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 15 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1527 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,86,086 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,577 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 21,40,129 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,527 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,86,086 জন। 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,623 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,509 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 3,738 জন। গত 10 বছরের সফলতার কারণেই সরকার ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকে পুনর্নিয়োগ দিয়েছে বলে দাবি করেছেন তাসকিম খান। গতকাল ওয়াসা ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বর্তমান মহাপরিচালকের দাবি, ঢাকাবাসীর জন্য শতভাগ সুপেয় পানির ব্যবস্থার পরও যারা দুর্নীতি ও স্বজনপ্রীতি করতে পারেনি তারাই সমালোচনা করেন। একটানা 11 বছর ঢাকা ওয়াসার এমডি পদে সমাসীন থেকে রেকর্ড গড়েছেন তাকসিম খান। 2009 সালে এমডি নিয়োগের শর্ত লঙ্ঘন করেই নিয়োগ পান তিনি। তার বিরুদ্ধে প্রকল্প দুর্নীতি, নিয়োগে অনিয়ম সহ একাধিক অভিযোগ গড়িয়েছে দুদক পর্যন্ত। ঢাকার জলজট আর সুপেয় পানি নিয়ে ব্যাপক সমালোচিত তিনি। এসব বিতর্ক এড়িয়ে পুনরায় আবার এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন তাকসিম খান। নতুন করে দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিগত 10 বছরের সফলতার কারণেই তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। সরকার চায় অর্জন, সরকার চায় সাফল্য। তো সাফল্য হয়েছে
এবং সরকার সেটাই চাচ্ছে। এই আলোচনা সমালোচনাটা কিন্তু তারাই করছে যারা আমাদের কর্মকাণ্ডের দ্বারা তাদের অনৈতিক কর্মকাণ্ড, তাদের অবৈধ কর্মকাণ্ড, তাদের দুর্নীতি বা স্বজনপ্রীতির কর্মকাণ্ড করতে পারছে না। ঢাকা শহরের পানির চাহিদার চেয়ে ওয়াসার উৎপাদন বেশি বলে দাবি করেন তিনি। জানান, আগামী 2035 সাল পর্যন্ত পানির সমস্যা দূর করতে নেওয়া হয়েছে প্রকল্প। আমাদের পানি প্রোডাকশন অর্থাৎ আমাদের উৎপাদন ক্ষমতা আমাদের চাহিদার চাইতে বেশি। 2030 সাল পর্যন্ত ঢাকার পানিকে নিশ্চয়তা দেওয়ার জন্য যেই কয়টা পানি প্রজেক্ট মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করার কথা আমরা সব কয়টাতে হাত দিয়েছি। 2035 সাল পর্যন্ত নিশ্চিত থাকার জন্য যেই পদক্ষেপ লেখা আছে আমাদের মাস্টার প্ল্যানে আমরা সেটার উদ্যোগ নেব। প্রচারণার অভাবে মানুষ ওয়াসার কাজে সন্তুষ্ট না হয়ে সমালোচনা করে বলেও মন্তব্য করেন তাকসিম এ খান। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে সঠিক ব্যবস্থাপনার জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন বলে মনে করেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে অন্য দেশের তুলনায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় বাংলাদেশ স্থিতিশীল পরিস্থিতিতে রয়েছে। ইন্ডাস্ট্রি গ্রোথ হয়েছে ঠিকই, কিন্তু আনইন্টারপ্রেটেড পাওয়ারের দিকে আমরা এখনো যেতে পারি। যে কারণে আমি মনে করি যে একটা ব্যাপক ইনভেস্টমেন্ট আমাদের ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশনের দরকার ইমিডিয়েটলি, এবং যেখানে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো টেকনোলজিকে নিয়ে আসতে হবে, এবং এই টেকনোলজিকে চালানোর জন্য এবং এই টেকনোলজি নির্ভর এনার্জি সেক্টর করার জন্য আমাদের প্রপার হিউম্যান রিসোর্স দরকার। ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের মোস্তফাপুরে বসেছে নদী ও বিলের মাছের হাট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি চলে যাব তার কাছে। অভিজিৎ, এটা মূলত ঢাকা বরিশাল মহাসড়ক। এই মহাসড়কের মোস্তফাপুরে বছরের পর বছর ধরে কিন্তু এখানে এই মহাসড়কে আপনাকে বলে রাখি যে দূর দূরান্তর বিল এবং জলাশয়ের মাছ ধরে এখানে বিক্রি করা হয়। এছাড়া সমুদ্র থেকেও কিন্তু অসংখ্য মাছ ধরে এনে মৎস্যজীবী এবং পাইকাররা এখানে বিক্রি করে থাকেন। এখান থেকে মাছগুলো চলে যায় বিভিন্ন গ্রামগঞ্জের লোকালয়ে এবং চলে যায় হাট বাজারে এবং শহর এবং বন্দরে কিন্তু এখানে চলে যায়। মূলত এখানে বিক্রি করা হয় বিভিন্ন ধরনের মাছ, বিশেষ করে দেশি চাষীয় মাছগুলো বিক্রি করা হয়। রুই, কাতল, মৃগেল, শোল, শিং সহ বিভিন্ন প্রকৃতির মাছ বিক্রি করা হয়। এখানকার মাছের বেশ কিন্তু চাহিদা রয়েছে। বিশেষ করে যারা পাইকাররা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমান, কাকড়াকা ভোর থেকে কিন্তু এখানে ভিড় জমান। এখানে তারা বিভিন্ন ভাবে মাছ ক্রয় করে তারা নিয়ে যান গ্রামগঞ্জের হাট বাজারে, সেখানে খুচরা বিক্রি করা হয়। এখানকার মৎস্য চাষী এবং পাইকারদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই মৌসুমে বেশ মাছ পাওয়া যাচ্ছে। বিশেষ করে গ্রামগঞ্জের যে জলাশয় এবং ঝিল রয়েছে, বিল রয়েছে, সেখান থেকে তারা তারা কিন্তু সারা রাত মাছ ধরে এখানে নিয়ে আসেন। এখন আমি এক মৎস্য বিক্রেতার সাথে কথা বলবো যে আসলে আপনারা এখানে কোন কোন ধরনের মাছ মূলত বিক্রি করে থাকেন এবং এখানে কি কি ধরনের মাছ চাহিদা রয়েছে? এখানে পাবদা যেরকম, তারপরে শোল মাছ, টাকি মাছ, তারপরে তেলাপিয়া, পাঙ্গাস, তারপরে রুই, কাতল, সব পদের মাছই পাওয়া যায়। যেমনটি শুনছিলেন যে এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আরেকজন আমরা মৎস্যচাষীর সাথে কথা বলবো যে আপনাদের এখানে কোন কোন মাছ, মানে আপনারা কখন কেনাবেচা করেন এবং কি কি ধরনের কেনাবেচা করেন? আমরা এখানে তো মাছ বেচা কিনা শুরু হয় সকাল 5টার দিকে শুরু হয়, 7টার ভিতরে কি মোটামুটি ভাবে বেচা কিনা শেষ। এখানে ওই সাদা মাছ, শিং, মাগুর, কই, তারপরে আপনার রুই, কাতলা, তেলাপিয়া, এটাই বেশি বিক্রি হয় আমাদের এখানে। জি, এখানে আরেকজন যে মৎস্য চাষী রয়েছেন তারা যেমনটি দাবি করেছিলেন যে এখানকার কাকটাকা ভরে কিন্তু মূলত মাছ বিক্রি বেচা কিনা শুরু হয় এবং 7টা সাড়ে 7টা পর্যন্ত কিন্তু এখানে চলে। তারপরেই কিন্তু আসলে পাইকাররা এবং আড়তদাররা এখান থেকে চলে যান। এটি মূলত মহাসড়ক, ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে কিন্তু এই হাট দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এখানে বেশ জাঁকজমক ভাবে কিন্তু এই হাট বসে। এখানে ক্রেতা বিক্রেতার পদচারণায় কিন্তু মুখর হয়ে ওঠে এই মহাসড়কের যে মোস্তফাপুর রয়েছে সেখানে কিন্তু রয়েছে। তো ইচ্ছাট আপনাকে আর একটু জানিয়ে রাখি যে এই এখানকার মাছ কিন্তু বিশেষ করে রাজধানীতেও কিন্তু অনেক সময় চলে যায়।
রাজধানীতে কিন্তু চলে যায়। এখানকার বেশ কিছু পাইকাররা আছেন যারা এখান থেকে মাছ সংগ্রহ করে তারা নিয়ে যান। এছাড়া এখানে যে ছোট ছোট প্রকৃতির কিন্তু মাছ রয়েছে, সেই মাছগুলো কিন্তু তারা বিভিন্ন ভাবে কিন্তু তারা সংগ্রহ করে থাকেন। আর এখানকার যে আড়তদার, মৎস্যজীবী এবং মৎস্য চাষী রয়েছেন, তারা অনেকটা দাবি করেছেন যে এখানে যদি সার্বক্ষণিক বিশেষ একটি যত সময় তারা মাছ বিক্রি করেন সেখানে যদি ট্রাফিক ব্যবস্থা রাখা হয় প্রশাসনের পক্ষ থেকে, তাহলে হয়তো বা তারা একটু নিশ্চিন্তে নিরাপদে বেচা বিক্রি করতে পারেন। তো তাদের কিন্তু এই দাবিটা কিন্তু বেশ কয়েকবার আর উঠে আসছিল। আর আরেকটি বিষয় বলে রাখি যে এই ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু আগে 2 লেন ছিল, এখন 4 লেন করা হয়েছে। অর্থাৎ আগে দুই পাশে বসলেও কিন্তু এখন বিশেষ করে পূর্ব পাশে কিন্তু এই মাছ কেনা বেচা হয়ে থাকে। আর প্রায় আমরা দেখি যে এখানে জেলার মৎস্য বিভাগের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খোঁজ খবর রাখা হয়। তারা যেমনটি দাবি করেছেন যে এখানে যেহেতু একটি ঢাকা বরিশাল মহাসড়ক, এখানে মাছের বেশ কদর রয়েছে কেনাবেচার। তো এখানে যদি একটি ট্রাফিক ব্যবস্থা অন্তত সকাল থেকে 2 ঘন্টা যদি রাখা হয়, তাহলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে কেনা বেচা করতে পারেন। আর এছাড়া এখানে গ্রাম অঞ্চলের যে পাইকাররা আছেন তারা কিন্তু ভোর 5টা থেকেই কিন্তু কেনা বেচা মূলত শুরু হয়, যখন কিছুটা অন্ধকার থাকে। তারপরে 7টা সাড়ে 7টা নাগাদ কিন্তু কেনা বেচা এখানে পাইকারি শেষ হয়। এরপর গ্রামের যে লোকজন আছেন পাইকাররা, তারা কিন্তু সেখানে মাছগুলো নিয়ে খুচরা বিক্রি করে থাকেন। অর্থাৎ বলা যায় যে এখানে যে 1.5 থেকে 2 ঘন্টা যে কেনা বেচা হয়, সেই 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু জনগণের বিশেষ করে পাইকারদের কিন্তু পদচারণায় মুখর হয়ে যায় যে এই এলাকা। তো সবকিছু মিলে বলা যায় যে মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের যে সদর উপজেলা মোস্তাফাপুরের যে মাছের কেনাবেচা, তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রিচার্ড। জংলি ফুল, সবুজ বনলতায় পতঙ্গের খুনসুটি, ফুলের গন্ধে মাতাল হওয়ার জো। নতুন ধানের মিষ্টি গন্ধ আর শীতের আগমনী বার্তা নিয়ে দুয়ারে হাজির হেমন্ত। গল্প থাকছে সংবাদের শেষের দিকে। নানা জটিলতার কারণে দীর্ঘ 12 বছরেও শেষ হয়নি কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজ। এতে স্থবির হয়ে পড়েছে কক্সবাজারের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির চর্চা। সংস্কৃতি কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভ। অবশ্য আগামী অক্টোবর মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুজউদ্দিন রুবেলের পাঠানো রিপোর্ট। কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি সংস্কার করার জন্য 2008 সালে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হবার কথা ছিল 2012 সালে, কিন্তু নানা জটিলতায় আজও শেষ হয়নি। এখন অর্ধনির্মিত প্রতিষ্ঠানের ভবনটি পরিণত হয়েছে টমটমের গ্যারেজ, শুটকি শুকানো, ডেকোরেশনের গোদাম, মাদকসেবীদের আস্তানা ও রান্নার ঘর। দালানে বাসা বেঁধেছে আগাছা। দীর্ঘ সময় বেহাল অবস্থায় পড়ে থাকায় ক্ষুব্ধ সংস্কৃতি কর্মীরা। এখানে একসময় সাংস্কৃতিক অঙ্গনে প্রাণ চঞ্চল ছিল, এখানে ক্রীড়াঙ্গনে প্রাণ চঞ্চল ছিল এবং এখানে রাজনৈতিক অঙ্গনে প্রাণ চঞ্চল, সবকিছু ঘিরে ছিল পাবলিক লাইব্রেরিকে কেন্দ্র করে। পাবলিক লাইব্রেরিটা বন্ধ থাকার কারণে আমাদের সমস্যাটা হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠানের জন্য অনেক দূরে কলাতলিতে চলে যেতে হয়। ঠিকাদারদের গাফিলতির কারণে এখানে আমরা টমটমের গ্যারেজ হয়ে যাই, এখানে মাদকের আড্ডা বসে যায়। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের। দ্রুত সময়ের মধ্যে যাতে এটা কাজ শেষ করে আমাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের যেন প্রাণ সঞ্চয় হয়। জেলা প্রশাসক আশ্বাস দিলেন অক্টোবর মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে। আমরা আশা করি যে আমাদের এই যে অক্টোবরের মধ্যে আমাদের কাছে তারা এটা বুঝিয়ে দিবে এবং আমরা এই কক্সবাজারবাসীর যে প্রাণের দাবি যেটা চালু করা, আমরা আশা করি নভেম্বর থেকে আমাদের এই পাবলিক লাইব্রেরি আমরা চালু করতে পারব। কক্সবাজার পৌরসভার সামনে ৭১.৭৯ শতক জমির উপর ১৯০৬ সালের ২০ মার্চ নির্মিত হয় প্রথম কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি। সময় সংবাদ। বরিশালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়েছে। গতকাল জুমার নামাজের পর নগরীর আলেকান্দা সরকারি বাসভবন চত্বরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক। ১৩ কোটি টাকা ব্যয়ে 4 তলা বিশিষ্ট এই মসজিদের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 13 কোটি টাকা। এতে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, মৃত ব্যক্তির গোসল করানোর স্থান, মহিলা ও পুরুষের আলাদা নামাজের স্থান সহ নানা সুবিধা থাকবে মডেল মসজিদটিতে। গণপূর্ত বিভাগের অর্থায়নে বরিশাল জেলায় মোট 11টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে।
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গতকাল ভোর থেকেই মতলবে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি দল অভিযান চালায়। মতলব উত্তরে 8 জন এবং হাইমচর থেকে আরও 2 জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা, অর্থদণ্ড ও জরিমানা করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ভোলায় 15 জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা হয় 5000 মিটার জাল ও 65 কেজি ইলিশ। বোরহানউদ্দিনে 10 জেলেকে আটক ও 1 বছর করে জেল এবং 5 জনকে 5000 টাকা করে 30,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মনপুরায় 5000 মিটার জাল আটক করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। কোনো এক অজানা কারণেই অভিযান বন্ধ রয়েছে মুন্সিগঞ্জে। মা ইলিশ নিধনের মহোৎসব চলছে এখানে। রাতভর ইলিশ নিধনের পর ভোরে সদর উপজেলার বকচরে মেঘনা তীরে বসে মা ইলিশের আড়ত। প্রকাশ্যেই চলছে ইলিশ বেচাকেনা। তবে লৌহজং উপজেলা পদ্মা এলাকায় চলছে অভিযান। নৌ পুলিশ বৃহস্পতিবার 14 জেলেসহ বিপুল পরিমাণ জাল জব্দ করে। এখন পর্যন্ত 4 জেলেকে আটক করেছে নৌ পুলিশ। আমিষের আধার সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন বন্ধ এবং সাগরে মৎস্য সম্পদ লুট প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন মোংলার বিশিষ্টজনেরা। গতকাল মোংলা প্রেস ক্লাবে এক সংলাপে এ দাবি তুলে ধরেন বক্তারা। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক বাংলাদেশ, পশু রিভার ওয়াটার কিপার্স ও গঠন যৌথভাবে এ আয়োজন করে। পরের দিবসটি উপলক্ষে মোংলার চৌধুরী মোড়ে মানববন্ধনও করেন তারা। এ সময় স্থানীয় মৎস্যজীবী, বনজীবী ও কৃষিজীবী নেতারা অংশ নেন। এতে বক্তারা অভিযোগ করেন বিষ দিয়ে মাছ ধরায় সুন্দরবনের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বগুড়ায় দখল করা জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। গতকাল ঢাকা রংপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। স্থানীয়দের অভিযোগ, নিজস্ব বাহিনী দিয়ে 5 জনের জমি জোরপূর্বক দখল করে স্থাপনা তৈরি করেছে আলী হাসান। বিষয়টি নিয়ে আদালতে স্থাপনা তৈরিতে নিষেধাজ্ঞা দিলেও তা মানছে না তারা। নেত্রকোনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে 6 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল মদন উপজেলার মদন দক্ষিণ গ্রামে নানার বাড়িতে খেলছিল শিশু সানি। এক পর্যায়ে তার মামা কাজল মিয়ার ঘরে ঢুকে বিদ্যুতের বোর্ডে হাত দেয়। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে যায় সে। পরে তাকে দ্রুত মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা 5 আসনের উপনির্বাচন। এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়িতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি চলে যাব তার কাছে। রবিন, রিচার্ড, যদি আসলে বলতে চাই, ঢাকা 5 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে এই আসনে যে উপনির্বাচন সেটা কিন্তু আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রটিতে মূলত আওয়ামী লীগের যিনি প্রার্থী মনিরুল ইসলাম মনু, তিনি ভোট দেবেন আজকে সকাল 10টার দিকে এবং একই সময়ে যে এই আসনে যিনি বিএনপির প্রার্থী হয়েছেন তিনিও এটি পরিদর্শনে আসার কথা রয়েছে 10টার দিকে। যদিও একটি বিষয় আপনাকে জানাতে চাই, যিনি বিএনপির প্রার্থী তিনি কিন্তু সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু আজকে ভোট দিতে পারবেন না। কারণ হলো যে তিনি এই আসনের যে ভোটার নন, তিনি আসলে ঢাকা 4 আসনের ভোটার। কিন্তু আমরা আসলে এর মধ্যে যেটি দেখতে পাচ্ছি যে আজকে যে কথা রয়েছে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই আসনে যে উপনির্বাচনে ভোট গ্রহণ চলবে। কিন্তু এরই মধ্যে আমরা আসলে যে কেন্দ্রে যেটি দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এরই মধ্যে এসে পৌঁছেছেন এবং সার্বিক যে প্রস্তুতি সেগুলো কিন্তু চলছে। এবং একটি বিষয় কিন্তু আপনাকে যদি জানাতে চাই যে ঢাকা 5 আসনের যে আজকের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে কিন্তু মূলত 4,71,129 জন ভোটার রয়েছেন। তার মধ্যে আসলে পুরুষ ভোটার রয়েছেন 2,41,464 জন, অন্যদিকে নারী ভোটার 2,29,600
65 জন। আর এই আসনে মোট 187টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আসলে যেটি দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা আসলে এই কেন্দ্রে উপস্থিত রয়েছেন এবং সবাইকে কিন্তু একটি দেখা যাচ্ছে এবং যে সার্বিকভাবে যেই সব প্রস্তুতিগুলো রয়েছে সেইগুলো কিন্তু যে সম্পূর্ণ করা হচ্ছে। এবং একটি বিষয় উল্লেখ করতে চাই যে এই আসনে ঢাকা 5 আসনের যে উপনির্বাচন সেখানে কিন্তু মোট 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই 5 জন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আমরা আসলে যদি আপনাকে জানাতে চাই যে আওয়ামী লীগ বিএনপির যে দুজন প্রার্থী রয়েছেন তার বাইরেও আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা এবং যে আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই কেন্দ্রগুলোতে রয়েছেন যেন নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত করা যায় এবং খুব ভালোভাবে যেন সম্পন্ন করা যায় সেটি আসলে যে তাদের প্রধান লক্ষ্য থাকবে। একটি কথা যদি আপনাকে উল্লেখ করতে চাই যে আজকে যে ঢাকা 5 আসনের যে উপনির্বাচন সেটি আসলে যে 14টি ওয়ার্ড নিয়ে এটি গঠিত এবং একটি যদি বলা যায় যে ডেমরা যাত্রাবাড়ী এবং কদমতলী থানার অংশ বিশেষ নিয়ে কিন্তু এই ঢাকা 5 আসন সেটি আসলে যে রয়েছে। এবং আমরা যদি একটি বিষয় যদি উল্লেখ করতে চাই যেহেতু কোভিড-19-এর সময় সে কারণে ভোটার উপস্থিতি আসলে ঠিক কতটা হয় সেটি কিন্তু মূল চ্যালেঞ্জের বিষয়। কিন্তু যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে তারা সার্বিকভাবে ভোটারদের যা যা স্বাস্থ্যবিধি মেনে চলে যেন ভোট গ্রহণ সম্পন্ন করা যায় সেটি আসলে যে নিশ্চিত করার বিষয়টি তারা নিশ্চিত করবেন সেটি কিন্তু যে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। একটি কথা যদি উল্লেখ করতে চাই যে আজকে ঢাকা 5 আসনের যে উপনির্বাচন সেখানে মোট ভোটার 4,71,129 জন এবং মোট ভোট কেন্দ্র হলো 187টি এবং ভোট কক্ষ হলো 864টি এবং এই নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু, বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ যিনি আসলে যে এই আসনের উপনির্বাচনে অংশ নিলেও তিনি আসলে যে এখানকার ভোটার নন, তিনি ঢাকা 4 আসনের ভোটার। অন্যদিকে জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান এবং বাংলাদেশ কংগ্রেসের আনসার রহমান শিকদার এই 5 জন আজকের যে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে আমরা আসলে যেটি দেখছি যে নির্বাচন যদিও আজকে 5টা থেকে শুরু হওয়ার দুঃখিত যে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলার কথা রয়েছে কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট অন্য যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু যে ধীরে ধীরে তারা কেন্দ্রে এসে উপস্থিত হতে শুরু করেছেন এবং সবারই একটি মূল যে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি মূল যে বিষয়টি মূল চ্যালেঞ্জ সেটি হলো এই নির্বাচনটিকে যেন সম্পূর্ণ করা যায় একটি সুষ্ঠুভাবে। তবে একটি বিষয় কিন্তু যেটি লক্ষণীয় যেহেতু যে কোভিড-19 মহামারীর সময় এবং এই কেন্দ্রে সব যে পুরোপুরি ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে তো সেক্ষেত্রে মোট ভোটার কত অংশগ্রহণ থাকে এবং যে ভোট পড়ার হার কেমন থাকে সেটাই কিন্তু একটি দেখার বিষয় থাকবে, একটি চ্যালেঞ্জের বিষয় থাকবে। এবং সবশেষ যদি আরেকবার জানাতে চাই যে আজকের যে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা 5 আসনের আজকের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 5 জন প্রার্থী। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু এবং বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদের মধ্যে। তো এই ছিল যে সবশেষ রিচার্ড। ঢাকা 5 আসনের উপনির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন। চট্টগ্রামের কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত রাখতে নদীর বুকেই হয়ে গেল ব্যতিক্রমী ও প্রতিবাদী সাম্পান র্যালি। রং বেরঙের ব্যানার নিয়ে এতে অংশ নেয় শত শত সাম্পান। মুজিববর্ষ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ এ আয়োজন করে। ঐতিহ্যবাহী কর্ণফুলীর বুকে শত শত সাম্পান, রং বেরঙের ব্যানারে নদী বাঁচাতে নদীর বুকে সারি সারি সাম্পানের ভাসমান র্যালি। লক্ষ্য চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী দখল, দূষণমুক্ত ও বন্দর রক্ষা। মুজিববর্ষ উপলক্ষে এই আয়োজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের। এমন এক সময় ছিল কর্ণফুলী দিয়ে বাংলাদেশের পৃথিবীর বিখ্যাত ভ্রমণকারীরা এবং বণিকরা এদিক দিয়ে আসে বাণিজ্য করত। তাই কর্ণফুলী হচ্ছে চট্টগ্রামের প্রাণ। কর্ণফুলী দূষিত হচ্ছে, কর্ণফুলী অবৈধ দখলে যাচ্ছে। শুধু প্রতিবাদ নয়, আমরা প্রতিরোধের জন্য
পদক্ষেপ নিয়েছে। কর্ণফুলী নদীর যে তীরে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান ইটিবি নেই, যাদের এই শিল্প বর্জ্যের কারণে কর্ণফুলী যে প্রতিদিনই যে দূষণের মাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, এটার থেকে আসলে রক্ষা পাওয়া যাবে। ব্যতিক্রমী ও প্রতিবাদী এই র্যালিতে অংশ নেয় কয়েকশো সাম্পান। এ সময় নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানা দাবি তুলে ধরেন নদী সংশ্লিষ্টরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খনন করে অবৈধ দখলদার উচ্ছেদ করে, বিশেষ করে যেখানে মৎস্যবন্দর হয়েছে এবং এই যে সিটি কর্পোরেশনের প্রাক হয়েছে, এগুলো উচ্ছেদ করে নদীকে তার সমমহিমায় ফিরে আনা হোক। কর্ণফুলীকে যারা দখল করছে তাদের দখল উচ্ছেদ করতে হবে, যারা দূষণ করছে তাদেরকে সচেতন করে দূষণ মুক্ত করতে হবে কর্ণফুলীকে, তাহলে কর্ণফুলী বাঁচবে। কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হয়ে চরপাথরঘাটা ঘুরে একই স্থানে শেষ হয় ব্যতিক্রমী এই র্যালি। শনিবার বিকেলে হবে কর্ণফুলীর বুকে সাম্পান বাইচ। কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রাম বন্দর বাঁচবে, আর চট্টগ্রাম বন্দর বাঁচলে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। তাই এই নদী রক্ষায় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে এরকম ব্যতিক্রমধর্মী উদ্যোগ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরের 10 মাইল এলাকায় বসেছে জেলার বৃহত্তম কলার হাট। সেখানকার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাব তার কাছে। দুলাল, আপনাকে ধন্যবাদ। করোনাকালে দিনাজপুরে কলা অধিক লাভবান হয়, কিন্তু কৃষকরা এই আবাদে কিন্তু ঝুঁকছে। আপনি জানেন যে এটি দিনাজপুরের হচ্ছে 10 মাইলের একটি কলার হাট। এটা অত্যন্ত একটা বিখ্যাত কলার হাট। শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে এই কলার হাটে কিন্তু আপনার যে কলাগুলো বিক্রি হয়, আপনাকে জানিয়ে রাখি যে বিভিন্ন প্রজাতির কলা এখানে মেহের সাগর, চিনি চাম্পা, এছাড়া রয়েছে সবরি এবং সুন্দরী কলা, যেটাকে আমরা মালভোগ কলা বলি। এর চাহিদা অনেক বেশি। তো আমরা যেটা জানি যে এই বিখ্যাত এই কলার হাটে কিন্তু আপনার যে প্রচুর পরিমাণে কলা আমদানি হয়, চাহিদা যেভাবে রয়েছে আমদানি সেভাবে, এবং বিভিন্ন জেলা থেকে পাইকাররা এখানে আসেন। তারা এখানে কলা ক্রয় করে আপনার বিভিন্ন জেলা, ঢাকা, চিটাগাং, সিলেট সহ বিভিন্ন জেলায় নিয়ে যান। আমি আপনাকে জানিয়ে রাখি যে কলার যে এটি বাজার, এই বাজারে কিন্তু আপনার কৃষকরা যেটা জানিয়েছেন যে এবার কলা আবাদ করে তারা কিন্তু প্রচুর লাভবান হয়েছেন। এবং জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী দিনাজপুরে এবার 634 হেক্টর জমিতে এবার কলা আবাদ হয়েছে। এবং এই কলা আবাদ হওয়ার কারণে কৃষকরা কিন্তু উচ্চ ফলনশীল জাতের কলা আবাদে তারা ধীরে ধীরে ঝুঁকছে। আপনাকে জানাতে পারি যে এই অঞ্চলে কিন্তু এর আগে কলার তেমন আবাদ হতো না, কিন্তু এখন কলার আবাদ প্রচুর পরিমাণে হচ্ছে এবং বিশেষ করে আপনি নিচু পতিত জায়গা, লিজ জায়গা এবং সরকারের যে খাস জায়গায়, সেগুলোতে ভূমিহীন কৃষকরা কলা নিয়ে জমি নিয়ে আবাদ করেন। সেই আবাদে তারা কিন্তু আপনার কলা উৎপাদন করেন। আপনাকে জানাতে পারি যে কাহারোলের বুকুন্দপুর এলাকার একজন কৃষকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে 1 একর কলার চাষ করে তিনি প্রায় লক্ষাধিক টাকা লাভবান হয়েছেন। আর জেলা কৃষি বিভাগ যেটা বলছেন যে কলা এখন আপনার অর্থকরী ফসলে এটা আপনার রূপ নিয়েছে এবং কলা আবাদ করে কৃষকরা লাভবান হচ্ছেন বলেই তারা কিন্তু এই আবাদের দিকে বেশি ঝুঁকছেন। আপনাকে যে এক একটি কলার কাঁদিতে প্রায় 80টি কলা, 1 পন কলা থাকে, যেটির দাম 220 টাকা করে বিক্রি হয়। এবং যে ট্রাকে করে তারা মাল নিয়ে যান, প্রতি ট্রাকে কিন্তু আপনার প্রায় 1000 কাইন্ড কলা ধরে। এই ট্রাকে করে তারা বিভিন্ন জায়গায় এই কলা নিয়ে যান। এবং কৃষি সম্প্রসারণে যা বলছেন যে 13 উপজেলা কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বিভিন্ন কলা আবাদ করছে এবং ভূমিহীনরা যেহেতু কলা আবাদ করছে, তারা কিন্তু এই কলা আবাদে খুবই লাভবান হচ্ছেন। এবং আপনাকে আজকে বলতে পারি যে এই কলা যেহেতু স্বাস্থ্যগতভাবে কলা আপনার খাদ্য তালিকায় একটি রয়েছে এবং কলার চাহিদাতে রয়েছে, এই কারণে আপনার খুচরা যে বিক্রেতা, এই বিক্রেতারা আপনার বিভিন্ন জায়গায় তারা কলা বিক্রি করে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। তো
দিনাজপুরের 10 মাইলে এই যে কলার হাট, এই কলার হাট কিন্তু প্রায় মৌসুমের প্রায় শেষ। যখন এটি জমজমাট থাকে, আমি আগে বলেছিলাম যে প্রায় 5 থেকে 10 ট্রাক প্রতিদিন কলা বাইরে যায়। তো আমার কাছ থেকে সর্বশেষ এই 10 মাইল কলার হাট থেকে এই ছিল রিচার্ড। দিনাজপুরের 10 মাইল এলাকার কলারহাট থেকে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। নোয়াখালীর চরেশ্বর ইউনিয়নের হাতিয়া ও সন্দ্বীপের মধ্যবর্তী স্থানে এক বিচ্ছিন্ন চর আজ আর বিচ্ছিন্ন নয়। 4 স্তরের বাঁধ দিয়ে ভাঙন, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। প্রায় 13,000 একরের এই চর যেন এক সাজানো দ্বীপ শহর। আরো জানাচ্ছেন ওমর ফারুক, আর ক্যামেরায় ছিলেন মোহাম্মদ বাবুল হোসেন। ভাসান চর নোয়াখালীর চরেশ্বর ইউনিয়নের হাতিয়া ও সন্দ্বীপের মধ্যবর্তী স্থানে তার অবস্থান। পতেঙ্গা থেকে রওনা দিয়ে 3.25 ঘন্টায় ভাসান চরে পৌঁছে ঢাকা থেকে যাওয়া সাংবাদিকরা। চরে নামার আগেই দেখা যায় 4 স্তরের বাঁধ নির্মাণ করে চরটিকে ভাঙন, জোয়ার, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। চরটির আয়তন প্রায় 13,000 একর। এর প্রায় অর্ধেক 6,727 একর এখনই ব্যবহারযোগ্য জমির 3 ভাগের 1 ভাগ 1,702 একর জমিতে বাস্তবায়ন করা হচ্ছে তৃতীয় আশ্রয়ন প্রকল্প। এর মধ্যে 1 লাখ রোহিঙ্গার থাকার জন্য আবাসন ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে 432 একর জমিতে। ভবিষ্যতে সম্প্রসারণ ও বনায়নের জন্য রাখা হয়েছে 918 একর এলাকা। 352 একর জমি রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ফরওয়ার্ড বেইজের জন্য। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের অন্যতম একটি দেখার বিষয় হচ্ছে এই লাইট হাউসটি। প্রকল্প সংশ্লিষ্টরা এর নাম দিয়েছেন হোপ অফ লাইট, অর্থাৎ আশার আলো। 5টি জায়গা থেকে এই চরে যাওয়া যায়। এর সবচেয়ে কাছের ভূখণ্ড সন্দ্বীপ, যার দূরত্ব 4.5 নটিক্যাল মাইল। জাহাজির চর থেকে ভাসানচরের দূরত্ব 11 নটিক্যাল মাইল। হাতিয়া থেকে 13.2, নোয়াখালী থেকে 21 এবং পতেঙ্গা থেকে 28 নটিক্যাল মাইল। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অনেকেই দ্বীপটিকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বললেও ভাসানচর আশ্রয়ন প্রকল্পের পরিচালক তা মানতে নারাজ। পিছনে আমার যে কর্ণফুলী নদী দেখতে পাচ্ছেন, এখান থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা ভাসানচরে পৌঁছতে পারি। সন্দ্বীপে পৌঁছতে পারি 1.5 থেকে 2.5 ঘন্টার মধ্যে, এবং হাতিয়া পৌঁছতে আমাদেরকে 3 ঘন্টা লাগে। তো এই ডিফারেন্সটা আমাদেরকে মেনে নিতেই হবে। আমাদের উপকূলীয় অঞ্চলে লক্ষ লক্ষ লোক অবস্থান করছে, সুতরাং আমার কাছে কখনোই মনে হয় নাই যে এটা একটা বিচ্ছিন্ন দ্বীপ এবং এখানে যোগাযোগের ব্যবস্থা নাই। প্রায় 20 বছর আগে জেগে ওঠা ভাসানচরে এখনও রয়েছে মহিষের বাথান। বেশ কয়েকজন ব্যবসায়ী বাণিজ্যিক ভিত্তিতে 6,000 মহিষ পালন করছেন। এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট বাংলাদেশিদের জন্য পাইলট আকারে ছাগল, ভেড়া ও গৃহপালিত পশুর খামার গড়ে তুলেছে নৌবাহিনী। আছে ফলদ ও বনজ গাছের নার্সারি। অব্যবহৃত 918 একর জমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করারও পরিকল্পনা রয়েছে। মাত্র 2 বছরে এক সময়ের বিরানভূমি ভাসানচরের এই রূপান্তর সত্যি বিস্ময়কর। ওমর ফারুক, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। নাটোরের নলডাঙ্গায় বসেছে কন্দ জাতের বীজ পেঁয়াজের হাট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি চলে যাব তার কাছে। মামুন, পেঁয়াজের হাট নলডাঙ্গা, এখানে এই উপজেলাতে চলতি বছর প্রায় 50,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এর মধ্যে বীজ পেঁয়াজ সংরক্ষণ রাখা হয়েছে প্রায় 5,000 মেট্রিক টন। রিসার্চ পিছনের যে হাটটি রয়েছে, হাটটিতে দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর সহ বিভিন্ন জেলার পেঁয়াজ বীজ ব্যবসায়ীরা পেঁয়াজ কিনতে এসেছেন। বিশেষ করে এখানকার পেঁয়াজ আপনার বীজ পেঁয়াজ হিসাবে, যেটা আমরা কন্দ পেঁয়াজ বলি, সেই পেঁয়াজটি এখানকার ব্যবসায়ীরা, কৃষকরা কিনে নিয়ে যাবেন। এবং এই পেঁয়াজ চলতি অক্টোবর মাস জুড়ে লাগানোর সময়, এই কারণে অতিরিক্ত চাহিদা বেড়েছে। বিশেষ করে শুক্রবার, প্রতি শনিবার ও মঙ্গলবার এই হাটে সকাল থেকেই এখানকার ব্যবসায়ীরা, পেঁয়াজের ব্যবসায়ীরা, কৃষকরা পেঁয়াজ নিয়ে হাজির হন এবং দূর দূরান্ত জেলা থেকে পেঁয়াজগুলো কিনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে নলডাঙ্গা উপজেলার সপ্তাহে শনি ও মঙ্গলবারের 2টি হাটে প্রায়
1 থেকে 1.5 কোটি টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে। নিশাদ সাধারণত বীজ পেঁয়াজটি যেটি বলা হয় সেটি এই চারা জাতের পেঁয়াজ, এটি উঠে ডিসেম্বরে লাগানো হয় এবং উঠে মার্চের মাঝামাঝি থেকে মার্চের শেষ সপ্তাহ থেকে পেঁয়াজটি উঠে সেই পেঁয়াজ, ছোট পেঁয়াজটি এখানে রাখা হয় সেই পেঁয়াজটি রাখা হয়। এর মধ্যে ছোট জাতের যে পেঁয়াজটি সেটি বীজ পেঁয়াজ হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত খাবার পেঁয়াজ 80 থেকে 85 টাকা বিক্রি হলেও 80 থেকে 85 টাকা বিক্রি হলেও 80 থেকে 85 টাকা বিক্রি হলেও এই পেঁয়াজ বিক্রি হয় 1 থেকে 150 থেকে 160 টাকা কেজি পর্যন্ত। নাটোর জেলায় কন্দ পেঁয়াজ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে লাগানো, সেটি 1000 হেক্টর জমিতে কন্দ পেঁয়াজ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আপনার 1000 হেক্টরে 1500 মেট্রিক টন কন্দ পেঁয়াজ সংরক্ষণ রেখে এই উপজেলায় 5000 মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করে স্থানীয় কৃষি বিভাগ। এই কৃষি বিভাগ 1500 মেট্রিক টন নাটোরের চাহিদা রেখে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। বিশেষ করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বিভিন্ন জায়গায় লাগানো কন্দ পেঁয়াজ শুরু হয়েছে, এটি 2 মাসের মাথায় উঠে যাবে। এই কন্দ পেঁয়াজ মনে 4 থেকে 4.5 মনে 4 থেকে 4.5 মণ, 1 বিঘাতে 4 থেকে 4.5 মণ পেঁয়াজ রোপণ করার প্রয়োজন হয়। আর এটি মাত্র 2 মাসের মধ্যে 55 থেকে 60 মণ পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। চলতি বছর জেলায় 72,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলো। এবার কৃষি বিভাগ লক্ষ্যমাত্রা বেশি নির্ধারণ করেছে, এখানে প্রায় 82 থেকে 85,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে স্থানীয় কৃষি বিভাগ আশা করছে। নিশাদ বিশেষ করে নাটোর জেলার যে পেঁয়াজের অতিরিক্ত দাম বা যে বৃদ্ধি এটি হয়েছিল সেটি এখন কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আর এই বীজ পেঁয়াজ রপ্তানি জেলার বিভিন্ন জায়গায় রপ্তানি করে কৃষকরা উপকৃত হচ্ছেন। এই ছিল আমার কাছে নাটোরের নলডাঙ্গা হাট থেকে বীজ পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি। নাটোরের নলডাঙ্গা থেকে পেঁয়াজের হাটের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না রাজধানীর কাঁচা বাজার, প্রতিদিনই বাড়ছে প্রায় সব শাকসবজির দাম। এই মুহূর্তে মোহাম্মদপুর কাঁচা বাজারে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল, সরাসরি যোগ দেব তার সাথে। জুবায়ের, অর্থনীতির পরিভাষায় চাহিদা আর যোগানের সাথে যে সম্পর্ক সেটি কিন্তু আসলে বাজারের সবটাই এর উপরে নির্ভর করে এবং বাজারের সাথে পণ্যের যোগান এবং চাহিদার উপরেই কিন্তু বাজারে পণ্যের দর দাম সেটি নির্ধারিত হয়ে থাকে। কিন্তু কখনো বাংলাদেশের বাজারগুলোতে আসলে এই যে শাস্ত্রীয় নীতিকথা সেগুলো অনেকটা অকার্যকর হয়ে পড়ে, যার প্রমাণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজধানীর কাঁচা বাজারগুলোতে যে অবস্থা চলছে, সব ধরনের সবজির দামই কিন্তু আপনার 70 থেকে 80 টাকা দরের ওপরে। তো এই যে দামের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু নামছে না এবং এর কারণ হিসেবেও তাদের কাছে কিন্তু বলার মতো একটি কারণ রয়েছে যে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গত হওয়ার কারণে অনেক শাকসবজি নষ্ট হয়ে গিয়েছে, যেই কারণে বাজারে কিন্তু এর একটি প্রভাব পড়ছে। সেটি আসলে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু সেটিই যে মূল কারণ বাজার দাম বৃদ্ধির ক্ষেত্রে সেটিও কিন্তু বলার সুযোগ নেই। কারণ বাজারে যদি পণ্যের সরবরাহে সংকট থাকে, তীব্র হয়, সেটি কিন্তু বাজারের পণ্যের দামের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রকের ভূমিকা রাখে। সেটি কিন্তু আমরা দেখছি না। বাজারে কিন্তু সব ধরনের সবজিরই সরবরাহ রয়েছে এবং এই বাজারের যে বিশেষত্ব মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে, যে এই বাজারে যারা দোকানদার রয়েছেন বা যারা বিক্রেতা রয়েছেন তারা নর্মালি যে পাইকারি আড়তগুলো থেকে সবজি কেনেন সেখান থেকে একটু বাছাই করে কেনেন এবং এখানে তারা বলে কয়ে একটু বেশি দামে বিক্রি করেন। কিন্তু সেটিও আমরা দেখছি যে আসলে খুব একটা কাজ করছে না বা ফলপ্রসূ হচ্ছে না। এখন তারা এই কাজটি করতে পারছেন না, কারণ তারা বলছেন যে পণ্যের সংকটের কারণে তাদেরকে আসলে যা পাচ্ছেন তাই নিয়ে আসতে হচ্ছেন। তো আমি এখন আমার সাথে একজন বিক্রেতা রয়েছেন, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই যে আমরা দেখছি যে একটা লম্বা সময় ধরে সবজির দামে একটা ঊর্ধ্বগতি লক্ষ্য করছি, সেটি একেবারেই নিয়ন্ত্রণে আসছে না এবং আপনারা বলছেন যে সেটি নিয়ন্ত্রণে আসতে আরও বেশ কিছু দিন সময় লাগতে পারে। ঠিক কত সময় লাগতে পারে
আর বাজার একেবারেই নামছে না, ঊর্ধ্বগতি হচ্ছে, এর কারণটা কি? আপনি পানি যত না কমবে, চারদিকে বন্যা, পানি কমলে তো সবজি নতুন করে তৈরি করলে আবার সবজি বাজারে আসলে দামটা কমবে। বর্তমানে সবজি খুবই কম এবং কি দাম বেশি। ঢাকার থেকে মাল অন্যান্য এলাকায় চলে যায়, ঢাকার মাল খুবই কম এবং কি প্রত্যেক জিনিসের দামও বেশি। আমরা যেখানে কিনতে যাই সেখানে আমরা মাল ভাগে পাই না, মাল বিক্রি হয়ে যায়। এখন এখানে মাল আমরা দাম দিয়ে কিনে আনি, কিন্তু এখানে মাল বেচতে পারি না, এখানে আমরা সমস্যা আছি। আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন যে একজন বিক্রেতা বলছিলেন যে তারা আসলে চাহিদা মতো পণ্য পাচ্ছেন না বাজারে, যে কারণে তাদেরকে আসলে বেগ পেতে হচ্ছে প্রয়োজনীয় পণ্য কিনে আনার ক্ষেত্রে। আবার এখানে আমি একজন কর্মজীবী নারীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি আমাকে যে বিষয়টি জানালেন সেটি হলো যে পরিমাণ আয় তার হচ্ছে সেই তুলনায় বাজারে এখন যে পরিমাণ অর্থ তাকে ব্যয় করতে হচ্ছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার যে খাবার চাহিদা সেটি কমিয়ে আনতে হচ্ছে, যে কারণ আসলে আয় কিন্তু ওই অনুপাতে বাড়ছে না যে অনুপাতে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। তা আমরা দেখছি যে বাজারে আপনার প্রতিটি সবজিরই দাম একটা চড়া মূল্যে কিনতে হচ্ছে। এই বাজারে যখন আমরা সকালে আসলাম তখনই দেখছি নর্মালি এই যে সময়টা এই 6টা থেকে 7টা 8টা যারা সাধারণত কাজ করেন, চাকরি করেন, তারা এই সময়টায় বাজার করে যান বা এই সময় বাজারে একটা বেশ ভিড় লেগে থাকে। আজকে আমরা দেখছি যে সেইটা খুবই সীমিত, আমরা সেরকম কোনো ভিড়ই দেখতে পাচ্ছি না, বাজারে আসলে ক্রেতার সংখ্যাও কম এবং ক্রেতাদের এই সংখ্যা কমার কারণে আসলে অনেকেই চিন্তা করছেন যে বাজারে একদিন এসে বা 2 দিনের পণ্য বা 3 দিনের পণ্য, প্রয়োজনীয় পণ্য কিনে আসলে রেখে খাওয়ার জন্য, কারণ আবার কোনটা কবে বেড়ে যায়। প্রতিদিনই কিন্তু বাজারে প্রত্যেকটি পণ্যের দাম বাড়ছে, বিশেষ করে শাকসবজি, কাঁচা শাকসবজি যেটি বলি, এবং এই দাম বৃদ্ধির কারণেই কিন্তু আসলে মানুষের মধ্যে একটা অনীহা তৈরি হচ্ছে বাজারের উপরে। সরকার কিন্তু এখানে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যে আসলে পাইকারি পর্যায়ে জিনিসপত্রের দাম কীরকম রয়েছে বা শাকসবজি কত টাকা মূল্যে কিনে এনে খুচরা বাজারে তারা কত বিক্রি করছেন, এটির কিন্তু একটা তদারকি সরকার করতে পারে। যেটা আমরা লক্ষ্য করছি যে আলুর একটি দাম সরকার 3টি ধাপে নির্ধারণ করে দিয়েছে, সেটি হলো পাইকারি পর্যায়ে এবং কোল্ড স্টোরেজ পর্যায়ে এবং তারপরে খুচরা পর্যায়ে। তো সেটি কিন্তু আসলে একেবারে পুরোপুরি ভায়োলেট করা হচ্ছে, এটি মানা হচ্ছে না বাজারে, কোথাও এটি আমরা মানতে দেখিনি। আজকেও আমরা বাজারে মোহাম্মদপুর বাজারে এসে দেখলাম 50 থেকে 55 টাকা দরে আলু বিক্রি হচ্ছে। তো সেটি কিন্তু আসলে সরকার নির্ধারিত যে দাম সেটিতে বিক্রি হচ্ছে না। তো এখানে বারবারই ক্রেতারা বলেন যে আসলে বন্যা এবং সরবরাহ সংকট কিছুটা হয়তো দায়ী থাকতে পারে, কিন্তু যেভাবে প্রতিটি পণ্যের দাম প্রায় 100 কোটা ছুঁয়ে গেছে, সেটির জন্য আসলে যৌক্তিক কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না। এখনই যদি এই ব্যাপারগুলোতে সরকার নজরদারি না করে কিংবা সরকার যদি আরেকটু তদারকির পদ্ধতিকে আরেকটু আধুনিকায়ন বা তারা যদি একটু অ্যাক্টিভ না হয়, তাহলে আসলে একটু বেগ পেতেই হবে বলা যায় আসলে সাধারণ মানুষকে। যেহেতু তৃণমূল ভোক্তারা একেবারেই বাজারের উপরে নির্ভর করেন এবং বাজারের যে বিষয়টি চাহিদা এবং যোগান সেটি যেন স্বাভাবিক থাকে, সেটি নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সরকার। তো আমার কাছে রিচার্ড এখন পর্যন্ত কাঁচা বাজারের এই ছিল সবশেষ, পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরও তথ্য দিতে পারবো। মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে কাঁচা বাজারের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। 6 মাস বন্ধের পর আবারও দর্শকের পদচারণায় প্রাণ ফিরেছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে। দেশের বিভিন্ন স্থান থেকে পাল আমলের প্রাকৃতিক নিদর্শন দেখতে আসছেন তারা। বৌদ্ধবিহারে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি দর্শনার্থীদের। পর্যটকদের বাড়তি সেবা নিশ্চিত করতে বেশ কিছু প্রকল্প হাতে নেয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। করোনার কারণে 6 মাস বন্ধ ছিল পাহাড়পুর বৌদ্ধবিহার। এ সময় কোলাহল মুক্ত চারপাশের সবুজ মাঠটি সকালে হাজারো সাদা বকের বিচরণ ক্ষেত্র হিসাবে ভরে উঠেছে। চলে খুনসুটি আর উড়াউড়ি। গত 16 সেপ্টেম্বর পাহাড়পুর বিহারটি আবারও দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। বাড়তে শুরু করেছে পর্যটকদের আনাগোনা। বৌদ্ধবিহার চত্বরে বাহারি ফোটা ফুল আর চারপাশের প্রাকৃতিক দৃষ্টিনন্দন পরিবেশ মুগ্ধ করছে দর্শনার্থীদের। তবে ইন্টারনেট সুবিধা সহ সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তাদের। এটা অনেক সুন্দর জায়গা, এখানে আসলে ভালো লাগে, এখানে আসলে মন ভালো হয়ে যায়। রহস্যজনক একটা জায়গা, দেখে ভালো লাগলো। বসার জন্য সুন্দর সুন্দর জায়গা, তারপরে অতিরিক্ত রোদ ইয়ার জন্য
ছাতার ব্যবস্থা করা। এখানে ইন্টারনেট সেবাটা যদি বৃদ্ধি করা যায় তাহলে দেশ বিদেশের পর্যটকরা আরো বৃদ্ধি পাবে। ঘুরতে আসা পর্যটকদের জন্য বিভিন্ন উন্নয়নের প্রকল্প হাতে নেওয়ার কথা জানালেন সংসদ সদস্য। পাহাড়পুরের যাওয়ার জন্য যে ছোট এলজিডির যে রাস্তাটা আছে সেটি আমরা ইতিমধ্যেই 16 ফিট চওড়াকরণের কাজ করেছি এবং সেটি 18 ফিট করার জন্য একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং আমরা নতুন করে আবারও এটাকে ঢেলে সাজানোর জন্য আরও দৃষ্টিনন্দিত করবার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছি, সেগুলি পর্যায়ক্রমে ইনশাল্লাহ হবে। 770 থেকে 810 খ্রিস্টাব্দের মধ্যে পাল বংশের রাজা দ্বিতীয় ধর্মপাল এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। 1923 থেকে 1934 সালের মধ্যে এই বৌদ্ধ বিহারটি পুনঃখননের মাধ্যমে আবিষ্কার করা হয়। সে সময় এই বিহারের চারপাশে 177টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ পাওয়া যায়, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা জ্ঞান চর্চা করতেন। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে এমআর রকি, সময় সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ 8টি বড় শহরে কারফিউ শুরু হয়েছে। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে জেল জরিমানার মুখে পড়তে হবে সাধারণ নাগরিকদের। এদিকে ফ্রান্সে প্রতিদিনই বাড়ছে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা। আক্রান্ত হয়েছেন দেশটির 8 জন সিনেট সদস্য। প্যারিস থেকে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। রাজধানী প্যারিস ও ফ্রান্সের অন্য 8টি বড় শহরে যে কারফিউ ঘোষণা করা হয়েছিল তা শনিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। আর প্রতিদিন রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। প্রাথমিক অবস্থায় 4 সপ্তাহের জন্য এই কারফিউ ঘোষণা করা হলেও তা 6 সপ্তাহ পর্যন্ত বর্ধিত করা হতে পারে। আইন ভঙ্গ করলে গুনতে হবে জেল জরিমানা। যদিও বলা হয়েছে বিশেষ প্রয়োজনে, স্বাস্থ্যগত কারণে কিংবা রাতে যদি কেউ কাজ থেকে ফেরে তাহলে তার সাথে প্রত্যয়নপত্র থাকলে তিনি তা প্রদর্শন করতে পারেন এবং তার ক্ষেত্রে কারফিউ প্রযোজ্য হবে না। এদিকে কারফিউ চলাকালীন সময়ে সিনেমা হল, থিয়েটার, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দ্বিতীয় ধাপের আক্রমণে ফ্রান্সে আক্রান্তের সংখ্যা এখন প্রতিদিনই বাড়ছে। দেশটিতে 8 জন সিনেট সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্বাস্থ্যবিধি অনেকেই মানছেন না। আজ আমি অনেকগুলো শপিং মার্কেট এবং দোকানে গিয়েছিলাম, সেখানে লোকজনকে স্বাস্থ্যবিধি মানতে দেখিনি। এজন্য প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলাদেশি কমিউনিটিতেও, আর তাই সবাই এখন আগের মতোই আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত। আমাদের বাংলাদেশি ভাইয়েরাও অনেক আক্রান্ত হয়েছে। আর ফ্রান্স সরকারে বর্তমানে যে কারফিউ জারি করছে, রাত্রে 9টা পরে দোকানপাট বন্ধ, এদিক দিয়ে আমাদের ব্যবসায় এই হোক আর কর্মীজীবী হোক অনেক ক্ষতি হইবে আমাদের। ফ্রান্সের দ্বিতীয় ধাপের করোনার ঢেউ সামলাতে যে কারফিউ জারি করা হয়েছে তা করোনার সংক্রমণ ঠেকাতে কিছুটা কাজে আসবে বলে অনেকের ধারণা। অমরুৎন বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা ভাইরাসের অচল অবস্থায় বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার অর্থনীতি, আর এতে ব্যাপক ক্ষতির মুখে দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। ফলে দেশটি থেকে কমে গেছে রেমিটেন্স পাঠানোর পরিমাণ। তবে অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনা এবং দুস্থদের সহযোগিতা দিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার। মিজানুর রহমানের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় করোনার কালো মেঘ কেটে গেলেও কাটেনি অর্থনৈতিক অচল অবস্থা। টানা 6 মাসের অস্বাভাবিকতায় এখনও সচ্ছল হয়নি অর্থনীতি। দীর্ঘদিনের দুর্যোগে বিপর্যস্ত অর্থনীতিতে ডলার দাম বাড়তে থাকায় স্বাভাবিক হচ্ছে না দক্ষিণ আফ্রিকার মুদ্রা রেন্ডের দাম। ফলে বেশি দামে রেমিটেন্স পাঠাতে লোকসান গণতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসীদের সীমিত বেতনে চাকরি, আগের মতো পার্ট টাইম না থাকার কারণে খাওয়া থাকা শেষে পরিবারের জন্য সেইভাবে টাকাও পাঠাতে পারছে না। টাকার মান 1 টাকা কমে গেছে, ফলে 5000 রেন্ডে আমরা 30,000 টাকা থেকে 25,000 টাকা পাচ্ছি। টাকার মান কমে যাওয়ার মধ্যেও নিজ পরিবারের জন্য টাকা পাঠাতে গিয়ে অনেক টাকাই কম পাচ্ছি। লেনদেন হ্রাসে লোকসানের আশঙ্কায় উদ্বিগ্ন মানি এক্সচেঞ্জ হাউসগুলো। এদিকে করোনার দ্বিতীয় দফা আক্রমণের আশঙ্কায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন আরও 1 মাস বলবৎ রাখার ঘোষণা দিয়েছে সমবায় ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনা এবং দুস্থদের সহযোগিতা দিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার। বৈশ্বিক দুর্যোগে ধস নেমেছে বিশ্ব অর্থনীতি, প্রভাব পড়েছে দক্ষিণ আফ্রিকাও। দীর্ঘদিনের অচল অবস্থায় ভেঙে পড়া অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা। করোনা দুর্যোগে দীর্ঘমেয়াদে ডলার উচ্চ মূল্য থাকা এবং টাকার মান ভালো না থাকায় প্রিয়জনদের জন্য রেমিটেন্স পাঠাতে লোকসানে রয়েছেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত কয়েক লক্ষ প্রবাসী বাংলাদেশি। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। করোনার কারণে বাংলাদেশে এসে ফিরতি ফ্লাইটের জন্য কয়েক মাস ধরে বিড়ম্বনায় ভুগছেন প্রায় 12,000 ইতালি প্রবাসী। তবে এবার ইতালি সরকার ফ্লাইটের নিষেধাজ্ঞায় কিছুটা শীতলতা এনেছে।
এর ফলে দেশে আটকে পড়া 2/3 বাংলাদেশি সহজে ইতালিতে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। ভেনিস থেকে আরও জানিয়েছেন মাকসুদ রহমান। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের ইতালিতে ফিরে আসার পথ উন্মোচন হলো। এখন পর্যন্ত ধারণা মতে প্রায় 12,000-এর মতো বাংলাদেশি আটকা পড়েছেন এবং তাদের প্রায় 2/3 এই মুহূর্তে ফিরে আসতে পারবেন সহজভাবে। ইটালিয়ান সরকারের সর্বশেষ সম্মিলিত তথ্য মতে যাদের কার্তাদি সৌজন্য বা লং টাইম সৌজন্য বা ইটালিতে বসবাস করার স্টে পারমিট রয়েছে, সেই সঙ্গে জুলাই মাসের 9 তারিখের আগে ইটালিতে রেসিডেন্স ছিল যাদের, তারা রেগুলার হিসেবে ইটালিতে আসতে পারবেন এবং যে কোনো এয়ারলাইন্স তাদেরকে বহন করবে। এই অধ্যাদেশ নিয়ে এসেছেন ইটালিয়ান সরকার। আমি মনে প্রাণে জুসেপ্পে কোন্তে প্রধানমন্ত্রীকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর রহমতে এখন আমাদের অনেক ভালো লাগছে, কারণ ইটালিয়ান সরকার আংশিক নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য সুযোগ করে দিয়েছে ইটালিয়ান সরকার। তাই জন্য সরকারকে আমরা সবাই অসংখ্য ধন্যবাদ জানাই সরকারকে। ইতোমধ্যে ইতালি সরকার তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক অনেক ধন্যবাদ। এতে ভোগান্তি কমবে হাজার হাজার বাংলাদেশিদের, তাদের পরিবারের এবং তাদের বন্ধু বান্ধব যারা ইটালিতে এই মুহূর্তে রয়েছেন। ইটালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। ছুটিতে দেশে এসে করোনার কারণে আটকা পড়েছেন অনেক কাতার প্রবাসী ব্যবসায়ী। এর ফলে দেশটিতে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো পড়েছে চরম বিপাকে। এসব ব্যবসায়ীদের কাতার ফেরানোর বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারের বাংলাদেশি মালিকানাধীন আলজাইম পলিক্লিনিক প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ওমর ফারুক দেশে গিয়ে করোনার কারণে আটকা পড়ায় বিপাকে কর্মীরা। ওই ব্যবসায়ী সব প্রতিষ্ঠানের কর্মীদের দাবি, প্রবাসীদের স্বার্থে দ্রুত যেন ওমর ফারুককে কাতার ফেরানো হয়। তিনি করোনার আগে গেছেন দেশে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আটকা পড়া আছে ওখানে। প্রায় আমরা 300-র উপরে বাংলাদেশে এখানে কাজ করতেছি। ওনার অবর্তমানে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোটা অনেক দুর্বিষহ হয়ে যাচ্ছেন। $45 মিলিয়ন কাতারে আমি ইনভেস্ট করছি। গত 42 ইয়ার আমি ওইখানে কাতারে আছি। আমি আপনাদের কাছে সাহায্য চাই। আমার প্রতিষ্ঠানগুলো আকুল আবেদন করছি, আমার প্রতিষ্ঠানগুলো বাঁচান। ওমর ফারুকের মতো ব্যবসায়ীদের কাতার ফেরাতে সহযোগিতার কথা জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর। দূতাবাসের তরফ থেকে মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের নেতৃত্ব এবং নির্দেশনায় আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এবং সহযোগিতা করে যাব। করোনার কারণে দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন 14,000-এর বেশি কাতার প্রবাসী। এদের মধ্যে কিছু শর্ত সাপেক্ষে 2,000-এর বেশি প্রবাসী কাতার ফিরতে পারলেও বড় একটি অংশ এখনও দেশেই আটকা পড়ে আছেন। সময় সংবাদ, কাতার। অবশেষে দীর্ঘ 6 মাস পর জনগণের সামনে দেখা গেল ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথকে। তবে মাস্ক না পরে প্রিন্স উইলিয়ামকে নিয়ে একটি ল্যাবরেটরি পরিদর্শনে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকের অভিযোগ, রানীর এমন কাজে সাধারণ মানুষ মাস্ক না পরতে উৎসাহ পাবেন। করোনা মহামারীর কারণে দীর্ঘ 6 মাস লোকচক্ষুর আড়ালে ছিলেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ, কিন্তু এতদিন পর জনগণের সামনে এসে সমালোচনার মুখে পড়লেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ইউরোপের বিভিন্ন দেশ যখন বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নাগরিকদের সচেতন করতে মনোযোগী, তখন মাস্ক ছাড়া নাতি প্রিন্স উইলিয়ামকে নিয়ে পোর্টন ডাউনের ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শনে যান 94 বছর বয়সী রানী এলিজাবেথ। এ সময় সামাজিক দূরত্ব মানলেও মাস্ক না পরায় সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ রানী। সমালোচকদের অভিযোগ, রানী এবং প্রিন্স উইলিয়ামকে দেখে সাধারণ মানুষ মাস্ক না পরতে উৎসাহ পাবেন। তবে বাকিংহাম প্যালেসের দাবি, চিকিৎসকদের পরামর্শেই রানী মাস্ক না পরার সিদ্ধান্ত নেন। এর আগে করোনা মহামারীর সময় রাজপ্রাসাদ থেকে অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে দায়িত্ব পালন করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। কাজিফ থেকে এবার জানাবো খেলার খবর। নানা সমস্যার মধ্যে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গন বন্ধ থাকার পর শুরু হয়েছে ক্রিকেটারদের অনুশীলন।
জিমনেশিয়াম, ইনডোর অনুশীলনের মাঠ সহ উপকরণের অভাবে ব্যাহত হচ্ছে খেলাধুলা। এ কারণে প্রতিভা থাকা সত্ত্বেও উঠে আসছে না ভালো মানের খেলোয়াড়, এমনটাই জানিয়েছেন প্রশিক্ষকরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘদিনের পুরনো মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়াম জেলা ক্রীড়াঙ্গনের সবেধন নীলমণি দীর্ঘদিন করোনার কারণে বন্ধ থাকার পর শুরু হয়েছে এখানে অনুশীলন। তরুণ ক্রিকেটার সিয়াম শিপলুদের প্রশিক্ষকদের অধীনে শরীরকে ফিট রাখতে চলছে অনুশীলন। গোদের ওপর বিষ ফোড়া হয়ে গেছে এই স্টেডিয়ামে খেলা সহ ঈদগাহ মাঠ হওয়াতে এতে বেশিরভাগ সময় বঞ্চিত হয় যুব সমাজ। আমাদের মানিকগঞ্জ জেলা স্টেডিয়ামটা অনেক ছোট, এখানে ক্রিকেট, ফুটবল বা বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের যদি একটা জিমনেশিয়াম, ইনডোর ব্যবস্থা করতো তাহলে আমাদের প্র্যাকটিসের মানটা আরও ভালো হতো। যে পরিমাণ প্লেয়ার এই মাঠটি তার চেয়ে অনেক ছোট এবং এই মাঠটি ঈদগাহ হিসেবে ব্যবহার করা হয় এবং জেলা পরিষদের এই যে প্রোগ্রাম হিসেবে ব্যবহার করা হয়। ইনডোর না থাকার কারণে আমরা শরীরচর্চা করতে পারতেছি না, বৃষ্টি হলে আমাদের বাইরেই করতে হতেছে। যদি সরকারের মাধ্যমে আমাদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হতো তাছাড়া আমরাও বড় প্লেয়ারের মতন হতে পারতাম। জিমনেশিয়াম, ইনডোর, সুইমিং অনুশীলনের মাঠ না থাকায় ভালো মানের খেলোয়াড় সৃষ্টি হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের। একই স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট সবগুলো হওয়ার কারণে সবটাই ব্যাহত হচ্ছে। আমরা এলাকাবাসী চাই মানিকগঞ্জে আরও একাধিক স্টেডিয়াম হোক। যদি আমার এখানে প্র্যাকটিস করার মতো সব রকম সুযোগ সুবিধা থাকতো তাহলে হয়তো আমার ছেলে নাইমুর রহমান দুর্জয় বা জাতীয় পর্যায়ে ভালো একটা ক্রিকেটার হতে পারতো। উপকরণের অভাব সহ একই স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হকি সহ নানা খেলা হওয়ায় সমস্যা হচ্ছে বলে দাবি প্রশিক্ষকদের। এখানে ছোট্ট একটা মাঠ, এই মাঠে খেলার উপযুক্ত না। একটা মাঠে অনেক খেলা দেওয়া হয়, ভালো মানে উইকেট নাই, ফ্যাসিলিটি নাই, জিমনেশিয়াম নাই। একটা জিমনেশিয়াম বৃষ্টির কারণে আমি অনেক সময় প্র্যাকটিস করাতে পারি না। প্রতি শুক্রবার 4 জন প্রশিক্ষকের মাধ্যমে করোনার পর অর্ধশতাধিক তরুণ ক্রিকেটার অনুশীলনে অংশ নেয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। নীলফামারীর সৈয়দপুরে প্রিমিয়ার ক্রিকেট লিগের অনুশীলন করছেন খেলোয়াড়রা। এই মুহূর্তে 5 স্টার মাঠে আছেন সহকর্মী সাকির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল। ধন্যবাদ রিচার্ড। আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামারীর সৈয়দপুরের 5 স্টার মাঠে। এই মাঠে সকাল 7টার থেকেই সৈয়দপুরের বেশ কিছু উদীয়মান কিশোর তরুণ ক্রিকেটার তাদের অনুশীলন শুরু করেছে। সৈয়দপুরের এই মাঠ ছাড়াও আরও কয়েকটি মাঠে এইসব তরুণ কিশোররা ক্রিকেট প্র্যাকটিস করে থাকে। কারণ সৈয়দপুরে ক্রিকেটারদের জন্য আলাদাভাবে বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই বা ক্রিকেটের জন্য কোনো খেলার মাঠ আলাদাভাবে নেই, ক্রিকেট পিচ নেই, যার ফলে তারা যেখানে সুযোগ পায় সেখানেই তারা ক্রিকেটে প্র্যাকটিসগুলো করে থাকে। সৈয়দপুরে আপনাদের জানিয়ে রাখি, সৈয়দপুরে ফুটবলের চেয়ে ক্রিকেট অনেক জনপ্রিয়। এখানে প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় 35টির মতন ক্লাব, ক্রিকেট ক্লাব ও ক্রিকেট একাডেমি রয়েছে। এই সব ক্লাব এবং একাডেমির মধ্যে প্রায় 12 থেকে 15টি ক্লাব নিয়মিতভাবে জেলায় যে ক্রিকেট লিগের আয়োজন করা হয় সেই ক্রিকেট লিগে অংশগ্রহণ করে থাকে। একটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সৈয়দপুরে এতগুলো ক্রিকেট ক্লাব থাকা সত্ত্বেও এখানে ক্রিকেটারদের জন্য কোনো আলাদা মাঠ বা তাদেরকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য কোনো ক্রিকেট পিচ গড়ে ওঠেনি। যার ফলে তারা যেখানে যখন যা সুযোগ পাচ্ছে সেখানেই অনুশীলনগুলো করে। এই অনুশীলনে এই যে অনুশীলন আছে, এই অনুশীলনে সহযোগিতা করছেন ঢাকায় বিভিন্ন জাতীয় দলের খেলা, বিভিন্ন ক্যাটাগরিতে খেলা জাতীয় দলের খেলোয়াড়বৃন্দ। তারা এই করোনা মহামারীর কারণে সৈয়দপুরে এসে আটকা পড়ে এবং তারা সৈয়দপুরের স্থায়ী বাসিন্দা। তারা সৈয়দপুরে এসে বেশ কিছুদিন ধরে অলসভাবে দিন যাপন করছিল, কিন্তু যখন সারা দেশে আবার ক্রিকেটাররা তাদের অনুশীলন শুরু করেছে তারই অংশ হিসাবে সৈয়দপুরেও এইসব যারা জাতীয় দলে খেলাধুলা করেন তারা এখানে প্র্যাকটিস শুরু করেন। তারা প্র্যাকটিস শুরু করতে এসে দেখেন যে সৈয়দপুরে যখন তারা প্র্যাকটিস শুরু করেন তারা দেখেন যে মাঠে এসে বিভিন্ন বয়সী কিশোর তরুণরা প্র্যাকটিস করছে, যাদের মধ্যে প্রচণ্ড সম্ভাবনা আছে আগামী দিনের ভালো ক্রিকেট তৈরি হওয়ার। তো এই ধরনের বেশ কিছু
ক্রিকেটার যারা ঢাকায় বিভিন্ন বিভিন্ন লিগে খেলেন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ এবং বিপিএলও অনেকে অংশগ্রহণ করে থাকেন। এরকম কিছু সাদ্দাম, রবিউল, জায়েদি, নাজিম, নওশাদ, তাদের সাথে কথা বললাম। তারা বলল যে এতদিন ধরে আমরা অলসভাবে দিন যাপন করছিলাম এই মহামারী করোনার কারণে, সৈয়দপুরে এসে আটকা পড়ে। এখন আমরা এই সৈয়দপুরে যখন প্র্যাকটিস করতে আসি তখন দেখি যে তারা এখানে সৈয়দপুরে অনেক সম্ভাবনায় ক্রিকেট আছে। আমরা যতটুকু শিখেছি ঠিক ততটুকুই তাদের মাঝে যদি আমরা দিতে পারি, তাহলে সৈয়দপুর থেকে আরও কিছু ভালো ক্রিকেটার জন্ম নিতে পারে এবং ভালো ক্রিকেটার তৈরি হতে পারে। এই কারণে তারা তাদের প্র্যাকটিস করার পাশাপাশি তারা সৈয়দপুরে এই সব কিশোর তরুণদেরকে অনুশীলন করাচ্ছে এবং তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই 15-20 দিনের মধ্যে তারা সৈয়দপুরে একটি লিগের আয়োজন করবে এবং এই লিগে তারা বিভিন্ন বয়সের যারা সম্ভাবনাময় ক্রিকেটার আছে তাদেরকে নিয়ে দল গড়ে 5টি দল গড়ে তারা এখানে ক্রিকেট লিগের আয়োজন করবে। তো সাদ্দাম, রবিউল, জায়েদি এরা জানালেন যে আমরা আশা করি যে আমরা যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি, আমাদের সুযোগ সুবিধার কিছুটা যদি আমি তাদের সাথে শেয়ার করতে পারি, তাহলে সৈয়দপুরে ভালো ক্রিকেটার তৈরি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছিল। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে ক্রিকেট নিয়ে সর্বশেষ রিচার্ড। নীলফামারীর সৈয়দপুর থেকে স্থানীয় ক্রিকেটারদের অনুশীলনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাকির হাসান বাদল। পারিবারিক সুশিক্ষায় পারে সকল প্রকার সহিংসতা ঠেকাতে, এমন স্লোগানে হেমন্ত রাইডার্সের 75 জন সাইক্লিস্টকে নিয়ে পটুয়াখালীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। করোনার কঠিন সময়ে সামাজিক দূরত্বের পাশাপাশি বিধি মেনে মানুষকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান সাইক্লিস্টরা। সেই সাথে নিয়মিত সাইক্লিং করলে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকা যায় বলে মনে করেন হেমন্ত রাইডার্সের সদস্যরা। স্নিগ্ধ সকালে পূর্ব গগনে সূর্যের উঁকি, লাউকাঠি নদীর স্বচ্ছ পানির উপর সূর্যের আলো মিশে এক মনোমুগ্ধকর পরিবেশ। ঢাকা থেকে দীর্ঘ ভ্রমণ শেষে পটুয়াখালী ঘাটে নোঙ্গর করে লঞ্চ, যেখান থেকে একদল সাইক্লিস্ট এক এক করে সারিবদ্ধ হয়ে নামছে লঞ্চ থেকে। পারিবারিক সুশিক্ষাই পারে সকল প্রকার সহিংসতা ঠেকাতে স্লোগান নিয়ে হেমন্ত রাইডার্সের 75 জন সাইক্লিস্ট পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে দলবদ্ধভাবে সাইকেল নিয়ে একটি র্যালি যাত্রা করে কুয়াকাটার উদ্দেশ্যে। একটা সন্তানের চরিত্র গঠন হয় তার পরিবার থেকে, তো পারিবারিক আমাদের একটা আবহ দিতে হবে বাচ্চাদেরকে সেই পরিবেশটা দিতে হবে যেন বাচ্চাটা সুন্দরভাবে গড়ে ওঠে। রাইডের মাধ্যমে আমরা ফ্রেন্ডলি মুভমেন্ট তৈরি করার চেষ্টা করি, পাশাপাশি ফ্রেন্ডলি মুভমেন্ট তৈরি করার মাধ্যমে আমরা নারী এবং পুরুষের যে একটা ফ্রেন্ডলি মুভমেন্ট সেটা আনার চেষ্টা করে থাকি। পটুয়াখালী থেকে সড়ক পথে কুয়াকাটার দূরত্ব 72 কিলোমিটার। সামাজিক দূরত্বের পাশাপাশি বিধি মেনে মানুষকে আরও বেশি সচেতন করতে রাস্তার দুই পাশে প্রচার চালায় সাইক্লিস্টরা। নিয়মিত সাইক্লিং করলে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকা যায় বলে মনে করে হেমন্ত রাইডার্সের সদস্যরা। বাইরেও খেলার পরিবেশগুলো নাই, এক্সারসাইজ, সাইক্লিং বা এই জিনিসগুলোর পরিবেশ নাই, যার ফলে বিভিন্ন তারা অন্য কোনো সার্কেলের সাথে মিশছে, তাদের ধ্যান ধারণাটা ডিফারেন্ট হচ্ছে। বর্তমানে যে সিচুয়েশনগুলো হচ্ছে এর মধ্যে সব থেকে বেশি ভয়ঙ্কর একটা হচ্ছে ধর্ষণ। তো এর জন্য কি করতে হবে, আমাদের সবাইকে সতর্ক হতে হবে। এই সতর্কতা মূলত আমাদের ফ্যামিলি থেকে আসতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে হেমন্ত রাইডার্স বিভিন্ন সময়ে সবার পাশে থাকার চেষ্টা করে। করোনার কঠিন সময়ে এই গ্রুপটি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার চরাঞ্চলে মানুষের সেবায় নিয়োজিত ছিল। শনিবার কুয়াকাটা থেকে পটুয়াখালী ফিরবে হেমন্ত রাইডারদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা কিনা এটাকে পরিবারের রূপ দিয়েছে বলে মনে করে সাইক্লিস্টরা। সময় সংবাদ, পটুয়াখালী। বিসিবি প্রেসিডেন্টস কাপের খবর। আসলে চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। 2 ম্যাচে সমান একটি করে জয় 2 দলের, তবে রান রেটে এগিয়ে শীর্ষে আছে মাহমুদুল্লাহর দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ দুপুর 1:30টায়। প্রেসিডেন্টস কাপের পয়েন্ট টেবিলের লড়াইটা জমে উঠেছে। টুর্নামেন্টের মাঝপথে এসে সমতায় সবগুলো দল। 2টি করে ম্যাচ খেলে সবারই সমান একটি করে জয়। ফাইনালের আগে প্রতি দলেরই আরও 2টি করে ম্যাচ খেলার সুযোগ থাকছে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মাহমুদুল্লাহ ও নাজমুলের দল। মুমিনুল, মাহমুদুল্লাহ, ইমরুলদের অভিজ্ঞতাও সে দফায় জয় এনে দিতে পারেনি। অনেকটা স্বাচ্ছন্দ্যে জয় তুলে নেয় নাজমুল একাদশ। প্রশংসা কুড়িয়েছিল তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুরের ব্যাটিং। গেল ম্যাচে রান পেয়েছেন মুশফিকুর রহিম, যদিও তার সেঞ্চুরি যথেষ্ট ছিল না তামিমের দলকে হারাতে। ফাইনালের সমীকরণে এই ম্যাচটি তাই গুরুত্বপূর্ণ, এজন্য দু দলই বেশ সতর্ক। দলীয় ফলাফলের বাইরে আছে ব্যক্তিগত নানা লক্ষ্য। দীর্ঘদিন পর মাঠে ফেরায় মানিয়ে নেয়ার পাশাপাশি ক্রিকেটাররা নিজেদের ফর্ম নিয়েও আছেন ভাবনায়, পরিকল্পনা করছেন দীর্ঘমেয়াদী। সবসময় আমি চিন্তা করি আমার নিজের সাথে নিজের কম্পিটিশনটা করার, এতে নিজের যে উইক পয়েন্টগুলো রয়েছে এবং নিজেকে নিজের যে স্কিলগুলো রয়েছে এতে আমার কাছে মনে হয় অনেক বেশি ডেভেলপ করার অপরচুনিটি থাকে। ন্যাশনাল টিমের বাইরে আছি, ঘরোয়া লিগগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। উইক পয়েন্ট যেগুলো রয়েছে এগুলো নিয়ে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালিভাবে ব্যাটিং এবং উইকেট কিপিং দুইটা আলাদাভাবে কাজ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ ভালো কিছু আশা করব। তরুণদের নিয়ে গড়া নাজমুল একাদশের ছন্দপতন হয়েছে। বোলিং নিয়ে খুব একটা সমস্যা না থাকলেও ব্যাটিং হচ্ছে না জুৎসই, তাই বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে প্রস্তুত ব্যাটসম্যানরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ৩৫% পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্তটা কেবলই বাফুফের একটি গাইডলাইন। সর্বনিম্ন ৩৫% ঠিক করা হয়েছে, যাতে এর নিচে ক্লাবের সাথে ফুটবলারদের চুক্তি না হয় বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি আরও জানান, ক্লাব আর ফুটবলারদের সাথে একাধিকবার কথা বলেই পারিশ্রমিকের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এছাড়া পারিশ্রমিকের চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু ক্লাব ও ফুটবলার নিজের সমঝোতায় হবে, তাই তাদের আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। বাফুফের লীগ কমিটি সভার পর যেন পারিশ্রমিকের ব্যাপারটি নিয়ে আরও ধোঁয়াশা বাড়ল। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আগের মৌসুমের চুক্তি অনুযায়ী 40% পারিশ্রমিকের আশ্বাস দিলেও লীগ কমিটির সভায় তা কমিয়ে 35% করা হয়েছে। কিন্তু সভা শেষে ফুটবলাররা জানান এই সিদ্ধান্তে মোটেও খুশি নন তারা। খুব তাড়াতাড়ি আবারও বসতে চান সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। কিন্তু ক্লাব আর ফুটবলারদের সঙ্গে একাধিকবার কথা বলেই পারিশ্রমিকের ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বাফুফের পক্ষ থেকে প্রফেশনাল ফুটবল লীগ কমিটি একাধিকবার প্লেয়ারদের সাথে বসেছে, ক্লাবের সাথে বসেছে, আলাপ আলোচনা করেছে। আমাদের সম্মানিত সভাপতি প্লেয়ারদের সাথে কথা বলেছে, বারংবার মিটিং করেছে এবং আমাদের সম্মানিত সভাপতি ক্লাবগুলোর সাথে কথা বলেছে। বাফুফে কার্যনির্বাহী কমিটি মিটিংয়ে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এদিকে পারিশ্রমিক নিয়ে যা সিদ্ধান্ত হয়েছে তা কেবলই বাফুফের একটা গাইডলাইন বলে জানান সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, পারিশ্রমিকের নির্দিষ্ট একটা কাঠামো ঠিক করে দেওয়া হয়েছে, যাতে 35%-এর নিচে কোনো ক্লাবের সাথে ফুটবলারদের চুক্তি না হয়। নিয়ন্ত্রক সংস্থা হিসাবে আমরা আসলে কিছু গাইডলাইন দিয়ে দিতে হয়, কিছু রূপরেখা দিয়ে দিতে হয়। যে রূপরেখাটা আমরা দিয়ে দিয়েছি যে ন্যূনতম আমরা একটা কাট আপ করে দিয়েছি যে এর নিচে হবে না, এর বেশি তো হতেই পারে, এবং সেটা অবশ্যই নির্ভর করবে প্লেয়ার এবং সংশ্লিষ্ট ক্লাবের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর, মিউচুয়াল নেগোসিয়েশনের উপর। এদিকে পারিশ্রমিক সমস্যাটা ক্লাব এবং ফুটবলারদের বিষয়, তাই সময় ক্ষেপণ না করে দুই পক্ষকে আলোচনায় বসার তাগিদ দিলেন সাধারণ সম্পাদক। প্লেয়াররা যদি ক্লাবদের সাথে বসে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে, ক্লাবকে একটু ক্লাবের সাথে তারা নিজেরাও যার ক্লাবের সাথে এই বিষয়গুলোতে নেগোশিয়েট করে, আমাদের মনে হয় অনেক খেলোয়াড় যারা তা বলতেছেন যে 40% পেলে তারা খুশি। আমাদের মনে হয় প্লেয়াররা যদি ক্লাবের সাথে কথা বলে এই বিষয়টা হয়তো অনেকের ক্ষেত্রে আরও বেশি হতে পারে। পেশাদার লীগ কমিটির পরবর্তী বৈঠকে চূড়ান্ত করা হবে বিপিএল এর এই মৌসুমের ভেন্যু। আফরোজ রিয়া, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের হেমন্ত উৎসব বরণের সবশেষ খবরাখবর দেখছিলাম আমরা, আর সেটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা 5 আসনের উপনির্বাচন, আজ ভোট হবে ইভিএম এ। শুরু 9টায়, কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রামে দুবাই থেকে আনা স্বর্ণের বার বৈধ করে নিচ্ছেন যাত্রীরা, নজরদারি বাড়ানোর ফল বলছে কাস্টমস। শুল্ক হার কমানোর দাবি জুয়েলারি সমিতির। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে অসংখ্য সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্য নোয়াখালী, অভিযোগ সাধারণ মানুষের। শুদ্ধি অভিযান চলছে, দাবি ক্ষমতাসীনদের। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ফ্রান্সের প্যারিস সহ 8টি বড় শহরে কারফিউ শুরু, না মানলে জেল জরিমানা, প্রতিদিনই বাড়ছে রোগী।
এবং বিসিবি প্রেসিডেন্টস কাপে আজ আবারও মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ ও নাজমুল একাদশ। নির্বাচকদের গুড বুকে থাকতে ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে সচেতন ক্রিকেটাররা। এই ছিল ভোরের সময়ে, আর সঙ্গে থাকুন সবাই।